নমস্কার সবাইকে, আরও একটা ভিডিও নিয়ে আজকে এসে হাজির হলাম। আজকে 5ই জানুয়ারি রবিবার 2025। সকাল থেকে মনটা খুব উসখুস করছিল, তাই আজকে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। আপাতত যাচ্ছি পলাশী। হ্যাঁ, নদিয়ার সেই পলাশী, 1757 সেই পলাশী যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলাকে প্রায় সঁপেই দিলেন নবাব সিরাজউদ্দৌলা। তো আমি এসছি কাটোয়া থেকে নবদ্বীপ হয়ে গৌরাঙ্গ ব্রিজ হয়ে এই যে পথটাতে, এই পথটা হচ্ছে NH 34 কৃষ্ণনগর হয়ে। এই NH 34-এর মাঝে এখন প্রায় দুপুর, এরপর আমি পৌঁছব। তার আগে এখানে একটা আমাদের ঠেক বলে রেস্তোরাঁ পেয়েছি, একটু খাওয়া দাওয়া করে নেব, তারপর এখান থেকে যাব। আপনারাও যাবেন আমার সঙ্গে। এটা হচ্ছে ফুড কোর্ট, আর এদিকে যে কটেজগুলো রয়েছে বিভিন্ন বসে এন্টারটেনমেন্টসের ব্যবস্থাও রয়েছে। এটাও একটা ফুড কোর্টের এন্ট্রান্স, আর ওদিকে কটেজগুলো আছে। টয়লেট, এই হচ্ছে কটেজ। এই কটেজগুলোতে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখন বাজছে দুপুর 2টো। কটেজগুলো একরকম খালি রয়েছে, কিছুদিন আগেই গেছে 25শে ডিসেম্বর, তার জন্য এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। তো এখানে অনেকেই আসেন, রাস্তার মাঝখানে কিছুক্ষণের জন্য নিরিবিলি একটা পরিবেশে একটু জিরিয়ে নেন। আজকের এই যাত্রাপথে আমার খাবার হচ্ছে চিকেন বিরিয়ানি আর রায়তা। আপাতত খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খেয়ে নিই। NH 34-এর ধারেই দেবগ্রাম থেকে পলাশী যাওয়ার রাস্তায় মাঝখানে পরে আমাদের ঠেক। তো দেখা যাক খাবারটা কেমন। বাহ, বিরিয়ানির টেস্ট ভালো। চিকেন দিয়েছে, স্যালাড দিয়েছে, আর রায়তা তো আছে। খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। অবশেষে যে স্থানটিতে এসে পৌঁছলাম, এটি হলো নদিয়ার পলাশী। পলাশী নামটা অবশ্যই পলাশ ফুলে ঘেরা অঞ্চল বলেই, যে কারণে মূলত পলাশী বিখ্যাত সেটি হচ্ছে পলাশীর যুদ্ধ, এবং যে প্রান্তরে যুদ্ধটি হয়েছিল সেটি হচ্ছে পলাশীর আমবাগান। তো আমবাগান তো আপাতত তার অস্তিত্ব আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাটল ফিল্ড অফ পলাশী, যেখানে যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757। তার মনুমেন্টটা কিন্তু স্থাপন করেছিলেন ইংরেজরা, কেননা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজয়ের চিহ্ন হিসেবে এটিকে স্থাপন করেন। এবং অবশ্যই আমাদের ভারতবর্ষের, মানে বাংলার তথা ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার সূর্য কিন্তু সেদিনই অস্তমিত হয়েছিল, যেদিন পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন লর্ড ক্লাইভের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। আসুন দেখে নিন। ফ্রান্স থেকে আগত অতিথিবর্গকে ফরাসি ভাষায় বুঝিয়ে দিচ্ছেন পলাশীর যুদ্ধ সম্পর্কে ভারতীয় গাইড। এখানে প্রায়শই বিদেশি অতিথিরা আসেন ভারতীয় ইতিহাস পর্যবেক্ষণ করতে। Calcuta continua come capitale del 1757 a 1912. Quello monumento costruito dai inglesi dopo la guerra. Domanda? এই যে স্থানটি দেখা যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তানের পিপলস ফোরাম তৈরি করেছিলেন। এটা 2007 সালে
250 বছর পূর্তিতে, পলাশির যুদ্ধের 250 বছর পূর্তিতে নবাব সিরাজউদ্দৌলার মূর্তিটি কিন্তু স্থাপন করেন বাংলাদেশ, পাকিস্তান, ভারতের পিপলস ফোরাম। এই আলপথ ধরে মোটামুটি এগোচ্ছি, অত্যন্ত অবহেলায় পড়ে রয়েছে। যাচ্ছি মীর মদনের সমাধিস্থল। তো এই মীর মদনকে আপনারা ভালো করেই জানেন, সিরাজউদ্দৌলার অত্যন্ত বিশ্বস্ত একজন সেনাপতি ছিলেন এবং এই মীর মদন পলাশির যুদ্ধে তার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে গেছেন। তার পায়ে এসে কামানের গোলা লাগে এবং এই যুদ্ধক্ষেত্রেই তার মৃত্যু হয়। তো তার মৃত্যুর সময় এরকম একটি স্থানে তাকে কবর দেওয়া হয় এবং এখানেই সমাধিটা স্থাপন করে। এই দিক দিয়ে যাবো, তাই তো? বেশ, বেশ ভালো থাকবেন। হ্যাঁ, তো সেই মীর মদন যে কিনা বলা যেতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহী শহীদ, তো সেই মীর মদনের সমাধি কি অবহেলার সঙ্গে পড়ে রয়েছে আপনারা দেখবেন। ঘন সর্ষের ক্ষেতের ভেতর দিয়ে আর একদিকে কুমড়ো, তার মধ্যে দিয়ে আমি চলেছি মীর মদনের সমাধির উদ্দেশ্যে। কি রোমাঞ্চকর অনুভূতি, না এলে বিশ্বাস করা যাবে না। এরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে তার সমাধি ক্ষেত্রে। রাস্তা কেন বলছি, এটা তো রাস্তাই নয়, এটা শুধুমাত্র জমি যেখানে প্রচুর ফসল ফলানো হয়েছে। এই যে এখানে মূলোর চাষ হয়েছে, এদিকটায় মূলো আর এদিকটায় রয়েছে সর্ষে। তার মাঝখান দিয়ে হেঁটে যে স্থানে আমি যাচ্ছি সেটি হচ্ছে মীর মদনের সমাধি। চরম অবহেলায়, চরম অনাদরে পড়ে রয়েছে। সত্যি সত্যি এটা ভাবতে আশ্চর্য লাগছে। এই কি অবস্থা দেখুন, চারিদিকে আগাছা, এই দেখুন চারিদিকে জমি। হ্যাঁ, কোনো রাস্তা নেই এখানে আসার, আলপথ ধরে ধরে আসতে হলো। কি লেখা রয়েছে বোঝা যাচ্ছে? নওয়াজ সিং হাজারি, ব্রেভ অ্যান্ড ডিভোটেড বক্সি মীর মদন, তার সমাধি। আর এটা বাহাদুর আলী খান, তার সমাধি। সমাধি স্তম্ভের সামনে যে অংশটি খোদাই করা আছে সেটিও দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। চিফ অফ আর্টিলারি, বক্সি মীর মদন ছিলেন চিফ অফ আর্টিলারি, বাহাদুর আলী খান কমান্ডার অফ মাস্কিটিয়ার্স, আর হাজারি ছিলেন ক্যাপ্টেন অফ আর্টিলারি অফ নবাব সিরাজউদ্দৌলা। At the head of the charge ordered by Mir Madan at 2 p.m. on June 27, 1757 in the Battle of Polashi, put up by Nodia District Citizen Council in 1972 to 1973, the Silver Jubilee year of independence. তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন মীর মদন যিনি আর্টিলারি বিভাগের অর্থাৎ গোলন্দাজ বিভাগের চিফ ছিলেন, বাহাদুর আলী খান যিনি কমান্ডার ছিলেন, আর মন সিং হাজারি, বা ওটা ঠিক বুঝতে পারছি না কী লেখা আছে, নও সিং হাজারি সম্ভবত, নও সিং হাজারি যিনি আর্টিলারির ক্যাপ্টেন ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, যিনি মীর মদনের অর্ডারে চার্জ করতেন। গোলন্দাজ বাহিনী প্রধান ছিলেন মীর মদন, তিনি চার্জ করতেন, কামানের গোলা চার্জ করতেন। তো আমি এবার সংক্ষেপে, আপনারা সবাই জানেন তবু আমি একটু ব্যাপারটা বলি। আলিবর্দী খানের মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলাই নবাব হবেন, এটা আলিবর্দী খান চাইতেন। তো তার মৃত্যুর সময়ে তিনি বলে গেছেন নবাব সিরাজউদ্দৌলাকে যে তোমার প্রধান যেটা কর্তব্য সিংহাসনে বসে সেটা হচ্ছে
ইংরেজদের কখনো তুমি মাথায় চড়তে দেবে না। তো সেই কথাটি কিন্তু মনে রেখেছেন সিরাজউদ্দৌলা। সিংহাসনে বসে তিনি দুটি কাজ করলেন। প্রথম কাজটি হচ্ছে যে তিনি কখনোই ইংরেজদের মাথায় চড়তে দেননি, যে কারণে তিনি কলকাতা আক্রমণ করেছিলেন। কেন না, তিনি চেয়েছিলেন যে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ তো বলা যাচ্ছে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা এখানে ব্যবসা করতে এসেছে তারা আসলে নবাবের প্রজা। যদিও নবাব তখন বাদশাহ হিসেবে ঘোষিত হননি, কারণ বাদশাহ হিসেবে ঘোষিত হতে হলে দিল্লির মসনদ থেকে একটা অ্যাফিলিয়েশন দরকার ছিল। তো নবাব সিরাজউদ্দৌলা তখন হননি, বরঞ্চ তখন একটা টক্কর চলছে শওকত জং অর্থাৎ আলীবর্দী খানের আর এক নাতি, যিনি পূর্ণিয়ার নবাব ছিলেন। তো তিনি বাদশাহ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইতেন, কিন্তু সিরাজউদ্দৌলার ইচ্ছে ছিল যে তিনিই বাদশাহ হন। তো এটা নিয়ে একটা দ্বন্দ্ব থাকা সত্ত্বেও সিরাজউদ্দৌলা কিন্তু বাদশার মতোই আচরণ করতেন, বিভিন্ন জায়গাতে এমন ভাব দেখাতেন যে তিনি অলরেডি বাদশাহ হয়ে গেছেন। তো তার মাসি ছিল ঘসেটি বেগম। ঘসেটি বেগম বরাবরই চাইতেন তার পুত্র, তার নাম আমি ভুলে গেছি, তো এই ঘসেটি বেগমের পুত্র যেন নবাব হয়। তো এইরকম একটা পরিমণ্ডলে সিরাজউদ্দৌলা নবাব হলেন। ঘসেটি বেগমের পূর্ণ চেষ্টা সত্ত্বেও তিনি কিছু করতে পারলেন না। নবাব সিরাজউদ্দৌলা যেটা করলেন সেটা হচ্ছে যে কলকাতা আক্রমণ করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বারবারন্তের জন্য। তিনি কিছু ইংরেজকে বন্দি করলেন, তাদের কিছু মৃত্যু হলো। অনেকে এটিকে অন্ধকূপ হত্যা বলে মনে করেন, কিন্তু অন্ধকূপ হত্যার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। তো যাই হোক, যেটাই ঘটে থাকুক, সিরাজউদ্দৌলা চন্দননগরের ফরাসিদেরকে সাহায্য করার জন্য, এর ফলস্বরূপ ফরাসিরাও কিন্তু এই পলাশির যুদ্ধে সাহায্য করেছিল আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে। মীর জাফর, যিনি কিনা নবাব সিরাজউদ্দৌলার একজন সেনাপতি ছিলেন, মানে মানসিকতা সম্পন্ন মানুষের সঙ্গে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করলেন। তিনি কিন্তু ইংরেজকে সাহায্য করবার একটা প্রতিশ্রুতি দিয়ে বসেন। তো এই যে বাংলার মসনদে বসবার স্বপ্ন, এর কারণে পলাশির প্রান্তরে যখন লর্ড ক্লাইভ তার সৈন্যবাহিনী নিয়ে হাজির হন, তার থেকে অনেক গুণ বেশি সৈন্যবাহিনী কিন্তু নবাব সিরাজের ছিল। পরাজিত হওয়ার কিন্তু কোনো কারণ ছিল না সিরাজের কাছে, কিন্তু সিরাজ পরাজিত হয়েছিলেন। তার কারণ কি? শোনা যায় যে প্রবল বর্ষণে নাকি কামানের গোলা বারুদ এগুলো নাকি নষ্ট হয়ে গেছিল। এছাড়াও রবার্ট ক্লাইভ যেটা করেছিলেন সেটা হচ্ছে যে রাত্রিতে যখন নবাবের সেনাবাহিনী বিশ্রাম নিচ্ছিল, অতর্কিতে আক্রমণ চালান। তো এটা নাকি যুদ্ধের নিয়ম বিরুদ্ধ, যে রাত্রিরে বিশ্রামরত অবস্থায় যুদ্ধ করা যাবে না। আর মীর জাফর নবাবকে বোঝান যে তিনি তার সঙ্গে আছেন, সুতরাং তিনি বলেছেন যে আপনি আপনার সেনাবাহিনী সরিয়ে নিন, আমি বাকিটা দেখে নিচ্ছি। খুব স্বাভাবিকভাবেই সিরাজউদ্দৌলা যখন আমবাগানের মধ্যে তারা তখন বিশ্রাম নেন, বিশ্রামরত অবস্থাতেই তাদেরকে অতর্কিতে আক্রমণ চালান রবার্ট ক্লাইভ, এবং সেখানেই তার পতন ঘটে। সিরাজউদ্দৌলা পালিয়ে চলে আসেন মুর্শিদাবাদে, কিন্তু মুর্শিদাবাদে ফিরে এলে তার সেনাবাহিনীর মনোবল আরও ভেঙে যায়। সিরাজউদ্দৌলা চেয়েছিলেন বিহারের কোনো একটা জায়গাতে গিয়ে সেখানে গা ঢাকা দেবেন, কিন্তু শেষ রক্ষা আর হলো না। মীর জাফর তাকে বন্দি করলেন এবং তার মৃত্যু হলো। তা এই যে তাকে খুন করা হলো, আসলে এই যে ইতিহাসের যে পালাবদলটা ঘটে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সর্বতোভাবে সাহায্য করে মীর জাফর নবাব হলেন বটে, কিন্তু মীর জাফর তাদের হাতের ক্রীড়ানক হয়ে রইলেন, পুতুল হয়ে রইলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে 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 ভারতবর্ষে তার সাম্রাজ্যের জাল বিস্তার করতে শুরু করলেন, এবং বাকিটা তো ইতিহাস, আপনারা সবটাই জানেন। এটি প্রায় ধ্বংসস্তূপের অবস্থা হয়েছে।
পিছন দিক থেকে চরম আগাছা, রক্ষণাবেক্ষণের বিশেষ অভাব রয়েছে। হ্যাঁ, ঠিক এভাবেই ইতিহাসকে পিছনে ফেলে আমরা সভ্যতার ক্রমোন্নতির দিকে এগিয়ে চলেছি। ভাবতে আশ্চর্য লাগছে, এই জায়গাটিতেই একসময় দাপিয়ে বেরিয়েছে একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা, একদিকে নবাব সিরাজের সেনা। পলাশির যুদ্ধের এই মনুমেন্টটার ঠিক পাশেই বাঁদিকে একটা বাংলো রয়েছে। এই বাংলোতে থাকার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওদিকের ওই কটেজগুলো রয়েছে। এই বাংলোতে যে থাকার অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেগুলো অনলাইনে বুক করতে হয়। WBPWDর যে সাইট, অনলাইন সাইট, সেই সাইট থেকে এটাকে কিন্তু বুক করতে হয়। তো যারা এখানে থাকতে চান তারা এখানে থাকতে পারেন। এছাড়াও পাশে একটি শৌচাগার নির্মিত হয়েছে, আর রয়েছে সেই মনুমেন্ট যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। যারা কলকাতার থেকে গাড়িতে আসবেন তারা ট্রেনে এলে লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা থেকে ধরে বহরমপুরের দিকে যেটা যাচ্ছে পলাশী স্টেশনে নামতে পারেন। স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন, মিনিট 10 কি 15 মিনিটের রাস্তা হবে। আর যারা গাড়িতে আসবেন তারা তো NH 34 পেয়েই যাবেন। তবে এটা বলে দিই যে পলাশী সারাদিন ঘোরার পক্ষে খুব ভালো জায়গা হলেও এখানে খাওয়ার কোনো জায়গা নেই। যদি আপনাদের খাওয়ার প্রয়োজন হয় তাহলে কৃষ্ণনগরেই সবথেকে ভালো হোটেল রয়েছে, তো সেখানে আপনারা খেতে পারেন।